হাসিনা এখন কি করবেন? আওয়ামী লীগের পুনর্গঠন ও তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কেমন হবে? তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দিবেন, নাকি পরিবারের কাউকে বেছে নেবেন, নাকি নিজেই অন্য শক্তির সাহায্যে ফের দৃশ্যপটে হাজির হবেন? অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরকেও এরকম হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়তে পারেন। কেন বিপদে পড়তে পারেন তার কিছু ব্যাখ্যা এখানে উপস্থাপন করা হয়েছে। এখন চারিদিকে শুধু হুমকি। তো এখন ইউনূস সাহেব যে খুব ভালো আছেন এমন কিন্তু না, তিনি তার বিপদ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এবার একুশে টেলিভিশনের উপর খেপল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী দাবি করেন, একুশে টেলিভিশন এডিট করে ইসকনকে আওয়ামী লীগের দোসর হিসেবে উপস্থাপনের চেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করি আজকে ভিডিও শুরুটা দেখেই ঠিক বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এমনকি দর্শক, আজকে ভিডিওটা ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক কিছু ঘটে যাচ্ছে যা আপনাদের না জানার বাইরে রয়ে গেছে। তাই বলবো আজকের ভিডিওটি আপনারা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর বেশি আলোচনা করব না। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সব কয়টি ভিডিওর আলোচনা মনোযোগ সহকারে দেখে আসি। হাসিনা এখন কি করবে? আওয়ামী লীগের পুনর্গঠন ও তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কেমন হবে? তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দিবেন, নাকি পরিবারের কাউকে বেছে নেবেন, নাকি নিজেই অন্য শক্তির সাহায্যে ফের দৃশ্যপটে হাজির হবেন? এসবই গুঞ্জন। তবে কি হবে পরবর্তীতে দলটির কৌশল, তা নিয়ে নানা প্রশ্ন রাজনীতির ময়দান থেকে জনতার মঞ্চে। ভারতের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন তিনি? হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা দেশে, তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। চাওয়া হয়েছে সহযোগিতা ইন্টারপোলের কাছেও। ওদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন অঙ্ক কষতে শুরু করেছেন কেউ কেউ। কি সুবিধা পেতে পারে দলটি? এসব নিয়েও নানা মত দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই নিয়ে জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিনে লিখেছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি লিখেছেন, পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন? তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। ভারতে কতদিন নির্বাসিত জীবন কাটাবেন তিনি? 100 দিন হয়ে গেছে দিল্লিতে 4 দেয়ালের মাঝে বন্দী তিনি। ঢাকায় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা, অন্য মামলা তো রয়েছেই। হত্যা মামলার আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার। তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো না হলেও প্রক্রিয়া চলছে। টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন তিনি। বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে। বাতি জ্বালানোর মতো লোকজন নেই। কেউ সাহস করে ধানমন্ডি 32 নাম্বার কিংবা গণভবন দেখতেও যায়নি। সেখানে কি ঘটেছিল? হাসিনার 15.5 বছরের শাসনকে দুঃশাসন বলে আখ্যায়িত করা হচ্ছে। দলের কোনো নেতাই এখন সাহস করে কথা বলছেন না। যদিও ইউনিয়ন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী হয় ভারত কিংবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন। এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি। আওয়ামী লীগ এর আগে অস্তিত্ব সংকটে পড়েছিল। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে সংকটে পড়ে দলটি। জাতীয় 4 নেতা কারাগারে নিহত হয়েছেন। শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লিতে নির্বাসনে ছিলেন। বেগম জোহরা তাজউদ্দিন দলটির হাল ধরেছিলেন। মালেক উকিল, মিজানুর রহমান চৌধুরী সহ বড় বড় নেতারা দলে নেই। অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দলের দায়িত্ব নেন। 1979 সনের নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ, 29টি আসন লাভ করে। পরের পরিস্থিতি সবার জানা। 1981 সনে দেশে ফেরেন শেখ হাসিনা। এর আগে ইডেন গার্ডেনের সম্মেলনে তাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয়। দেশে ফিরেই তিনি দলটি নিজের কবজায় নিয়ে যান। যারা তাকে নির্বাচিত করেছিলেন তাদের বেশিরভাগ সিনিয়র নেতাকেই দল ছাড়তে বাধ্য করেন। এর মধ্যে ডক্টর কামাল হোসেন, আব্দুর রাজ্জাক অন্যতম। ডক্টর কামাল হোসেন গঠন করেন গণফোরাম, আব্দুর রাজ্জাক বাকশাল পুনর্গঠন করেন। যদিও কয়েক বছর পর ফিরে আসেন মূল দলে। হাসিনার 21 বছর লড়াই করে 96 সনে দলটিকে ক্ষমতায় নিয়ে আসেন। প্রথম 5 বছর ছিল অনেক গণতান্ত্রিক। চুরিচামারি ছিল নিয়ন্ত্রিত, পরিবারের লোকজনকে রাখা হয়েছিল ক্ষমতার বাইরে। 2001-এর নির্বাচনে হেরে যাবার পর থেকে ভিন্ন কৌশল, ধ্বংসাত্মক রাজনীতি বেছে নেন। পরিণতিতে আসে 111। প্রথমে জেলে যান, কিছুদিন পর 111-এর নায়করা হাসিনাকেই বেছে নেন। শুরুতে সেনা শাসকরা -2 করার জন্য ছিলেন মরিয়া। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পর -2 থেকে তারা সরে যান। এখানে অবশ্য বেগম জিয়ার আপোষহীন নেতৃত্ব জেনারেলদের ভাবিয়ে তুলেছিল। বেগম জিয়াকে বলপূর্বক বিদেশে পাঠানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর 2008-এর নির্বাচনে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনার সিদ্ধান্ত নেন জেনারেলরা। তাদের সামনে তখন বিকল্প ছিল না। এরশাদের জামানায় শেখ হাসিনা কখনো বিপ্লবী, কখনো আপোষকামী। 86 সনের নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেঈমান হিসেবে বদনাম কুড়ান। তলে তলে এরশাদের সঙ্গে সমঝোতাও ছিল তার। 2008-এর নির্বাচনে জেতার পর অন্য এক হাসিনাকে দেখতে পায় দেশের জনগণ। একক ক্ষমতা তার হাতে। ভারতের কথায় ওঠেন আর বসেন। পিলখানা হত্যাকাণ্ড যে তার জানা মতে হয়েছিল এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এ নিয়ে নানা তথ্য চাউর থাকলেও হাসিনা দায় এড়াতে পারবেন না কোনোদিন।
2014 সাল থেকেই ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা নেন। একের পর এক বিরোধী শক্তিকে দমন করতে থাকেন। বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার সব কৌশলই গ্রহণ করেন। এক সাজানো মামলায় বেগম জিয়াকে কারাগারে নিয়ে যান। জনশ্রুতি রয়েছে, সাজা দেওয়ার আগে বেগম জিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন 2018 নির্বাচনে 100 আসন দেওয়ার। একজন ব্যবসায়ী এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু বেগম জিয়া এক বাক্যে না করে দেন। এরপর থেকে তার প্রতিহিংসা দেখেছে জন্ম। নিজেকে স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সব কৌশলই গ্রহণ করেন। ভিন্নমত দমন করেন কঠোরভাবে। হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে জেলে পাঠান। গুম আর খুনের মধ্য দিয়ে বিরোধী রাজনীতিও তার নিয়ন্ত্রণে চলে যায়। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেন। দেশের টাকা লুট করেন এবং লুটকারীদের দেখেও না দেখার ভান করেন। ফোকলা করে দেন দেশের অর্থনীতি। বলা হচ্ছে এটা নাকি প্রতিহিংসার ফসল। বাংলাদেশের মানুষ 15 আগস্ট কেন রুখে দাঁড়ালো না, এই রাত থেকেই দেশটিকে শ্মশানে পরিণত করতে চেয়েছিলেন। কেউ কেউ অবশ্য বলেন, নিজে লুটে যুক্ত হয়ে যাবার কারণে অন্যদের বিরত রাখতে পারেননি। 2 লাখ কোটি টাকা দেশ থেকে হাসিনার শাসনকালে পাচার হয়েছে। তার পরিবারের লোকজন কত টাকার মালিক এটা হয়তো কখনোই জানা যাবে না। প্রশাসনকে কবজা করেছিল ভিন্ন কৌশলে। দুর্নীতির মধ্যে ডুবে গিয়েছিল প্রশাসন। এমনকি মিলিটারি প্রশাসনও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, যা ছিল নজিরবিহীন। যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতায় থাকার নেশায় ছিল বিভোর। বড়াই করে বলতেন 2041 পর্যন্ত কে সরাবে তাকে। বিরোধী দল বিএনপি একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। দেশের মানুষের মধ্যে এমন ধারণা জন্ম নেয় হাসিনাই থাকবেন রাষ্ট্র ক্ষমতায়। সোজা পথে তাকে সরানো যাবে না। কোটা আন্দোলন এক অলৌকিক ইতিহাস রচনা করে। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। হাসিনা শতভাগ ভারতের উপর নির্ভরশীল ছিলেন। তার ধারণা ছিল ভারত তার নিজস্ব প্রয়োজনেই পাশে দাঁড়াবে, কিন্তু সেটা দেখা যায়নি। বরং ভারত খেলেছে তার স্বার্থে। ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছিল নিবিড়ভাবে। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী অতি সম্প্রতি বলেছেন, হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এটা তারা টের পেয়েছিলেন, কিন্তু হাসিনা নিজে বুঝতে পারেনি। প্রশ্ন উঠেছে, ভারত কেন হাসিনাকে আগাম বার্তা দিল না? 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাবার পর আওয়ামী লীগের গতি থেমে যায়। মনে হয় যেন জাদুকরের ফুতে ভ্যানিশ হয়ে গেছে। 3 মাস পর প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কিভাবে পুনরুজ্জীবিত হবে? রাতারাতি তো আর আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে না। এখনো দলটির চাবি শেখ হাসিনার কাছে। তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দেবেন? পরিবারের কাউকে বেছে নেবেন, নাকি তিনি নিজেই অন্য শক্তির সাহায্যে আবার দৃশ্যপটে হাজির হবেন? এই সবই গুঞ্জন। বাস্তবতা হচ্ছে, এই মুহূর্তে একজন আমেনা বেগম, জোহরা তাজউদ্দিন কিংবা জিল্লুর রহমান নেই। দেশে যারা ছিলেন তারা হয় জেলে অথবা আত্মগোপনে। কেউ সাহস করছেন না। তাছাড়া হাসিনা কাউকে বিশ্বাস করতেও পারছেন না। দলের একজন প্রেসিডিয়াম সদস্যও দেশে নেই। ওবায়দুল কাদের অনেকদিন দেশে ছিলেন। এক রহস্যজনক সমঝোতায় 1 সপ্তাহ আগে ভারতে চলে গেছে, এমনটি বলাবলি আছে। দলের ভেতরেই ওবায়দুল কাদের সমালোচিত। 31 জুলাই বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের এক বৈঠকে কাদেরকে মারতে গিয়েছিলেন কয়েকজন নেতা। তাদের কথা, কাদেরের ভুল রাজনীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এমন মন্তব্যে পরিস্থিতি আরো জটিল ও ঘোলাটে হয়ে যায়। এক পর্যায়ে মুখপাত্রের ভূমিকা থেকে ওবায়দুল কাদেরকে সরিয়ে দেন শেখ হাসিনা। জাহাঙ্গীর কবির নানক 3-4 দিন দায়িত্ব পালন করেন। নূর হোসেন দিবসে দলকে সংগঠিত করার প্রাথমিক চেষ্টা বিফলে যায়। পরের কৌশল কি? ভারতের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন? ঢাকায় তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় ভিন্ন পরিস্থিতি। নতুন করে অঙ্ক মেলাচ্ছেন অনেকে। কিছুটা সুবিধা পেতে পারে দলটি, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে এটা নির্ভর করে বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তী প্রশাসনের উপর। তারা যদি ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকেন, নির্বাচন বিলম্বিত করেন, তাহলে অস্বাভাবিক কোনো পরিস্থিতির দিকে যেতে পারে দেশ, যা আমরা কেউই কামনা করি না। যাই হোক, আওয়ামী লীগ পুনর্গঠনের কাজটি যে অনেক দূরেই তা বলার আর অপেক্ষা রাখে না। এর আগেও আওয়ামী লীগ সংকটে পড়েছে, কিন্তু এবারের মতো নয়। এখন চারিদিকে শুধু হুমকি। তো এখন ইউনূস সাহেব যে খুব ভালো আছেন এমন কিন্তু না। তিনি তার বিপদ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। ইউনূসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি যখন প্রথম ক্ষমতায় বসলেন তখন সবাই, বিশেষ করে বিএনপি, জামাত এবং ছাত্ররা সবাই তার পাশে ছিল, বলছে যে আমরা সহযোগিতা করব। এবং ডক্টর ইউনূস সাহেব মোটামুটি হেসে খেলে তিনি বলছেন যে তার জেলে থাকার কথা, তিনি এখন মসনদে বসে আছেন এবং এই ছাত্ররা হচ্ছে তার প্রাথমিক নিয়োগদাতা। মোটামুটি তিনি শান্তিতেই ক্ষমতা নিয়েছিলেন, কিন্তু এখন মহা অশান্তির মধ্যে জীবনযাপন করতেছেন। কারণ চারিদিকে শুধু চাপ আর চাপ, হুঙ্কার আর হুঙ্কার। এইদিকে বিএনপি যদিও বলছে সহযোগিতা, কিন্তু এইদিকে তারাও চোখ রাঙাইতেছে, নির্বাচন দিচ্ছে না কেন তাড়াতাড়ি। তো তাদের তারা অস্থির হয়ে গেছে। এদিকে ভারতের সাথে একটা মনোমালিন্য চলছে শেখ হাসিনা নিয়ে। এদিকে তার যে মেইন পাওয়ার ছিল জো বাইডেন আর ডেমোক্রেট পার্টি আমেরিকায়, তারা নির্বাচনে হেরে গেছে। তার এদিকে শক্তি অনেকটা দুর্বল হয়ে গেছে। তারপরে আছে ঋণের চাপ, অনেক টাকা পরিশোধ করতে হয় মাসে মাসে। এইদিকে বাংলাদেশ ব্যাংকে টাকা নাই, 4-5টা ব্যাংক কলাপস হওয়ার পথে। আবার পুলিশ নাই, পুলিশ ডাকলে আসে না। তারা মানসিকভাবে এরা অনেকটা অসুস্থ পর্যায়ে। তো তারা কখন দাঁড়াবো, তাদেরকে ঠেক দেওয়ার জন্য আবার আর্মি এনে রাখা লাগছে। তো এই যে একটা অবস্থা। তারপরে আবার তিনি আবার এদিকে নতুন ঋণ নেওয়ার চেষ্টা করছেন। $13.5 বিলিয়ন প্রতিশ্রুতি নিয়ে আসছেন আমেরিকা থেকে। তো এখন এই ঋণ নিলে এইটারও তো পেমেন্ট আসবে। তারপরে আবার এদিকে ছাত্ররাও চাপ দিতেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করো,
হ্যাঁ, তারপরে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিতে হবে, জাপাকে বাদ দিতে হবে, 14 দলকে বাদ দিতে হবে। এখন যারা তার প্রাথমিক নির্মাতা ছিল ইউনূস সাহেবে, এখন তারাই চোখ রাঙাইতেছে তার দিকে। বিশেষ করে যে 2 জন উপদেষ্টা নিয়োগ হয়েছে, হ্যাঁ, বাণিজ্য উপদেষ্টা এবং ফারুকি সংস্কৃতি উপদেষ্টা, তাদের 2 জনকে বাদ দেওয়ার জন্য হুলস্থুল। একজনের অপরাধ তার ভাই আওয়ামী লীগের এমপি ছিল, আর আরেকজনের অপরাধ যে তিনি হেফাজতের বিরুদ্ধে ছিলেন, তিনি সমকামীদের পক্ষে কথা বলেন, তিনি শাহবাগী, এই ধরনের বিভিন্ন কথা বলে তারা পাল্টা হুঙ্কার দিচ্ছে। ছাত্ররা বলতেছে তারা পাল্টা সরকার গঠন করে ফেলবে, এই অবস্থা। এবং গতকাল শুক্রবার আমরা দেখলাম ইসলামী আন্দোলনের যে আমির ফয়জুল করিম, তিনিও হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন যে ইউনূসকে, যে ইউনূস সাহেব, আপনি উড়ে এসে ক্ষমতায় বসে তাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন। আপনি আন্দোলনে কিছু করেন নাই, আপনি রক্ত দেন নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, কেউ আহত হয় নাই, কেউ নিহত হয় নাই। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর কথা, আপনি সেই পাশেও দাঁড়ান নাই। এবং তারা আলটিমেটাম দিয়েছে, বলছে আপনি যদি এগুলোর ব্যবস্থা না করেন, ওই 2 উপদেষ্টাকে বাদ না দেন, তাহলে তারা দরকার হলে রাজপথে নামবে। এখন চারিদিকে শুধু হুমকি। তো এখন ইউনূস সাহেব যে খুব ভালো আছেন এমন কিন্তু না, তিনি তার বিপদ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এদিকে আবার ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট ক্ষমতায় আসতেছেন, তিনি এসে কি করেন, হ্যাঁ, এদিকে ভারত, এদিকে শেখ হাসিনা বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছেন, সব দিকেই তার বিপদ। শুধু দেখা যায় যে সেনাবাহিনী এখনো তার সাথে আছে, কিন্তু কতক্ষণ থাকবে, সরকার অস্থিতিশীল হয়ে যায় কিনা, কয়দিন থাকবে, নির্বাচন করতে পারবেন কিনা, সংস্কার হবে কিনা, তার সরকারের সফল হবে না হবে না, এইসব বিভিন্ন ক্যালকুলেশনের মধ্যে মোটামুটি খুব একটা সুখে আছেন তা না। মোটামুটি বিপদ প্রতিনিয়তই বাড়ছে। এবং অনেকেই মনে করছেন যে সরকার অস্থিতিশীল হয়ে গেলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় কিনা, সরকারের সফলতা যদি না থাকে তাহলে সবকিছুই তো চলে গেল। তো যাই হোক, দেখা যাক, আরো অপেক্ষা করে, তারা মাত্র 3 মাস হয়েছে, এবং 3 মাসের মধ্যে যে চাপের মধ্যে তিনি আছেন, আর কয় মাস এই চাপ সামলাইতে পারবেন সেটাও প্রশ্ন। দর্শক, বিশ্ববিখ্যাত একটি গণমাধ্যম দ্য ইকোনমিস্ট, তারা একটি লেখা প্রকাশ করেছে। সেই প্রকাশিত সংবাদে এমনটা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়তে পারেন। কেন বিপদে পড়তে পারেন তার কিছু ব্যাখ্যা এখানে উপস্থাপন করা হয়েছে। যদিও বলা হয়েছে যে বিপ্লবের পর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে একটি স্থিতিশীল অবস্থা রয়েছে, তবে সেটি ক্ষণিকের জন্য হতে পারে। কেন ক্ষণিকের জন্য আমি বলছি সে বিষয়ে আপনাদের সামনে। ইকোনমিস্টের এই লেখাটি শিরোনাম করা হয়েছে আফটার দ্য রেভলিউশন বাংলাদেশ ইজ স্টেবল ফর দ্য মোমেন্ট, অর্থাৎ আপাতত একটা স্টেবল অবস্থা রয়েছে। কিন্তু আবার সাবটাইটেল করা হয়েছে মোহাম্মদ ইউনূস দ্য ইন্টারিম লিডার নিডস টু সেট এ ডেট ফর ইলেকশন। এই ধরনের একটি লেখা গত 2 দিন আগে, লেখা তো নয়, গবেষণা প্রতিবেদন ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি প্রকাশ করেছে। 137 পৃষ্ঠার প্রতিবেদন। এই প্রতিবেদনগুলো অনেকখানি কাছাকাছি, এবং ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ যে প্রতিবেদনটি দিয়েছে সেটিকে যথেষ্ট গ্রাহ্য করার কারণ রয়েছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, তার কারণ তারা শুধুমাত্র যে লেখার জন্য লেখা বা কোনো ধরনের গবেষণার নামে কিছু প্রকাশ করা, তা কিন্তু তারা করে না। যাই হোক, ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে যে কথাগুলো তুলে ধরছে তার কিছু ব্যাখ্যাও এখানে উল্লেখ করা হয়েছে। যেমন শুরুতেই তারা বলছে, বাংলাদেশের অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সময় আপাতত ভালো 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর। তার কারণ বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে আগের মতন আর পতনের মুখে নেই। এর যে জাতীয় প্রবৃদ্ধি শতকরা 5 ভাগই আসে প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স আকারে, এবং তা স্থিতিশীল রয়েছে। আমরা জানি যে 5 আগস্টের আগে প্রবাসীদের পাঠানো অর্থ একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেটি আবার ভালো প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সেটিকে সামনে এসে বলা হচ্ছে যে তা সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ, এবং এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে তা শুধু দেশের 17-18 কোটি মানুষের উপরেই প্রভাব ফেলবে না, বরং একই সঙ্গে বাংলাদেশের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, ভারত, চীন, এমনকি পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বিতায়ও এর প্রভাব পড়বে। এবং বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের যদিও কোনো আইনগত ভিত্তি নেই, তারপরেও 5 আগস্ট বিপ্লবের পর যে জনসমর্থন, সেটি এই সরকারের জন্য বৈধতা এনে দিয়েছে। তারপরও এর ভিত্তি ঝুঁকিপূর্ণ, কারণ কোনো ভোটে এর সমর্থন আদায় করা হয়নি। জনগণের সদিচ্ছা কুল হতে পারে, অর্থনীতি স্থিতিশীল থাকা সত্ত্বেও অক্টোবরে যে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে, যে চরম অবস্থায় গেছে নিত্যপণ্যের দাম, সেটি 13% গিয়ে দাঁড়িয়েছে। এরপর এখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অস্থির অবস্থায় রয়েছেন। কেন অস্থির? তার উপরে এখন 2টি ভয়ঙ্কর চাপ ক্রমাগতভাবে অব্যাহত রয়েছে। সেই চাপ দুটি, একটি হচ্ছে যেসব ছাত্র আন্দোলনকারী তাকে ক্ষমতায় আসার পালে হাওয়া দিয়েছে, তারাই তার কাছে ক্রমবর্ধমান আকারে চরম সব দাবি তুলে ধরছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেগুলো মেনে নিতে হচ্ছে। এর মধ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আছে, এবং মানবতার বিরুদ্ধে যেসব অপরাধ শেখ হাসিনা সরকার করেছে তার বিচার করার জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে হচ্ছে, কিন্তু সেটি
জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, সেগুলোকে সামনে এনে বলা হচ্ছে যে ছাত্র আন্দোলনকারীরা আবার রাজপথকে বেছে নিতে পারে, এই সময় সহিংসতার আশঙ্কাও দেখা দিতে পারে। পাশাপাশি আরেকটি যে চাপ, সেই চাপটি হচ্ছে বিএনপিকে বলা হচ্ছে। বিএনপি কিছুদিন নরম গরম অবস্থায় ছিল, এখন বিএনপি সম্ভবত হার্ডলাইনে যেতে যাচ্ছে, সেটি তারা ইঙ্গিত করেছে। এবং দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথের আন্দোলনকে বেছে নিতে পারে, তেমনটা ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। যদিও এখানে বলা হচ্ছে যে সময়ের আগে বিএনপির দাবির কাছে তাকে আত্মসমর্পণ করতে হতে পারে এবং এটা নিশ্চিত করতে হবে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। বিএনপি যদি একটি ত্রুটিপূর্ণ অপরিপক্ক নির্বাচন জয়লাভ করতে পারে, তাহলে এর মধ্য দিয়ে বাংলাদেশে পুরানো খারাপ ধারার ক্ষমতার প্যাটার্ন ফিরে আসতে পারে। অর্থাৎ আমাদের সামনে পরীক্ষিত, আওয়ামী লীগ পরীক্ষিত, বিএনপি পরীক্ষিত। যদিও বিএনপি তার রাজনীতির আমূল সংস্কার করার চেষ্টা করছে, গণমানুষের সামনে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো তারা ক্ষমতায় এলে কতটা বাস্তবায়ন করবে সেই প্রশ্ন তো রয়েই যায়, সেটি এখানে ইঙ্গিত করা হচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটি এখানে আনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়, তিনি যে আগামী জানুয়ারিতে শপথ নিতে যাচ্ছেন, সেই ট্রাম্প প্রশাসনের কাছে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ থাকার কথা নয়, সেটি মনে করে দিচ্ছে। তার কারণ এখানে বলা হচ্ছে যে জো বাইডেনের প্রশাসন পক্ষ থেকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্ণ মাত্রায় সমর্থন পেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কিছু ডক্টর ইউনূস সরকার কিছু লোন পেয়েছে, পশ্চিমাদের বিভিন্ন সংস্থা থেকে কিছু ঋণ পেয়েছে, কিন্তু এসবের পরে যে এই ধারাগুলো অব্যাহত থাকবে এটি মনে করার কোনো কারণ নেই। সবশেষে সেখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচন। ক্ষমতায় থাকার 3 মাস পরে নির্বাচনের জন্য তাকে একটি টাইম টেবিল ঘোষণা করা উচিত। সেটা হতে পারে 1 বছর বা তেমন কোনো সময়। আইনি এবং নির্বাচনী সংস্কারের জন্য কেন বিলম্বের প্রয়োজন তা ব্যাখ্যা করার জন্য তাকে আরো কিছু করতে হবে। তার মানে আমরা বারবার শুনে আসছি সরকারের পক্ষ থেকে বা আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, কখনো রাজনৈতিক দল যা চাইবে তাই হবে, জনগণ যা চাইবে তাই হবে, কখনো বলছে সরকার যেটা ভালো মনে করবে তাই হবে, কখনো বলা হচ্ছে গত কয়েকদিন আগে জলবায়ু সম্মেলনে গিয়ে তিনি যে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে সংস্কারের পরেই নির্বাচন হবে এবং তার যত দ্রুত করা যায়। এই সব কথাগুলোর প্রত্যেকটি আমাদের সবার কাছে হাইপোথেটিক্যাল মনে হচ্ছে, কোনো নির্দিষ্ট রূপরেখা তো নেই। সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি? শুধু সমস্যা বললে তো এটি হবে না, সংস্কার তো অনাদিকাল ধরে চলতে পারে। এই কথাগুলো সব মহতে উচ্চারিত হচ্ছে, সেটি মনে করিয়ে দিয়ে এখানে বলা হচ্ছে যে এই সংস্কার দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু সেখানেও প্রশ্ন তোলা হয়েছে। ডক্টর ইউনূস দেশের তত্ত্বাবধায়ক হওয়ায় অনেক মানুষ উল্লাস প্রকাশ করেছেন, এটি যেমন এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে কিন্তু কিভাবে তিনি শাসন করবেন এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তার একটি পরিষ্কার পরিকল্পনা দেওয়া উচিত। এবং সব শেষে এসে যে মন্তব্যটি দ্য ইকোনমিস্ট করেছে সেটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, আমাদের জন্য যথেষ্ট হতাশার। সেখানে বলা হচ্ছে যে এই ধরনের সুষ্ঠু পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করতে দেরি হলে বা নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশে বিপ্লব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে। বিপ্লব শব্দটার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করেন, আমি নিজেও দ্বিমত পোষণ করি। অবশ্যই একটা বড় পরিবর্তন হয়েছে, অবশ্যই এটি গণঅভ্যুত্থান ছিল, অবশ্যই একটা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। যে যেভাবেই আমরা দেখি না কেন একটা বড় কিছু অর্জন হয়েছে নিঃসন্দেহে। আমাদের নানা ধরনের ষড়যন্ত্র অনেকে খুঁজতে পারে পিছনে, যত কথাই হোক শেখ হাসিনার পতনটি অনিবার্য ছিল, তো সেই যে আমাদের পরম পাওয়া সেটি বিফলে যেতে পারে। এবং যেই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি, বর্তমান সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশকে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে। তবে সেই ব্যর্থতার জন্য মানুষ কতটুকু দায়ী, রাজনৈতিক দলগুলো দায়ী কতটা, অথবা সরকার নিজেই বা কতটুকু দায়ী, সেগুলো কিন্তু এখন আলোচনায় আসছে। দর্শক, আমার মনে হয় আপনারা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে সব কয়টি ভিডিওর আলোচনা শুনেছেন এবং খুব ভালোভাবে সব কিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই ভিডিও সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। দর্শক, সেই সাথে জানিয়ে দিন আজকে ভিডিওটি ঠিক আপনি কোন জেলা থেকে দেখছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।